করার জায়গায় রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র তিনি যে মন্তব্যটা করেছেন, প্রবীণ নেতা মদন মিত্র অনেক প্রবীণ নেতা সেই দলটা প্রতিষ্ঠার সময় থেকে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন আইনজীবী, কি বলছেন তারা যে তার কি যাবার দরকার ছিল? সে যদি জেনেই থাকে যে মনোজিৎ এই ধরনের, যেটা নিয়ে আমরা দেখলাম যে মহুয়া মৈত্র তিনিও প্রবলভাবে এই কথাটার নিয়ে ধরেছেন এবং তিনিও বক্তব্য রেখেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু কথাটা মানে কি যে সে কলেজে যাবে না? আমার কলেজ চত্বর, আমার অফিস চত্বর, আমার কর্মক্ষেত্র আমার জন্য সেফ নয়, এইরকমভাবে কি কোনো নেতারা বলতে পারেন? এত বর্ষিয়ান নেতা যে আমি সন্ধ্যে 7টার পর রাতের অন্ধকারে থাকতে পারবো না, আমার এই জায়গা, আমার কম্পাউন্ড, আমার কলেজ। এটা খুব লজ্জার, মানে আজকে এইটাই তো হয়ে এসছে। এটা কেউ একটা কিছু ভুল করে বাকিদেরকে সেই ভুলটার হয়ে জবাব দিতে হয়, এটা তাই দাঁড়াচ্ছে। খুব লজ্জার বিষয় যে আজকে ভিকটিম শেমিংয়ের জায়গায় আমরা চলে এসেছি। এটা তো হওয়া উচিত না, এটা তো কাম্য নয়, এটা তো আমরা দেখে বড় হইনি, এটা আমরা শিখিনি। আমি আশা রাখছি, এবং আমি কেন আশা রাখছি, এআইটিসির পেজ থেকেই বলা হয়েছে যে তাদের মন্তব্য তাদের ব্যক্তিগত মন্তব্য, এর দায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিচ্ছে না। তো কিন্তু এদের বক্তব্যে কি আরো উৎসাহ পেয়ে যাচ্ছে না মনোজিৎদের মতো এই ধরনের খারাপ নোংরা ছেলেরা, যে আমি তো যাই করি না কেন পার পেয়ে যাব? বলা হবে যে তুমি এসো না, দোষটা মেয়েটার ঘরে, যে মেয়েটা কেন গিয়েছিল। এটা তো হয়েই আসছে। অনেকদিন আগে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এই ধরনের একটা মন্তব্য করেছিলেন, নিশ্চয়ই তোমার মনে আছে, যে মেয়েরা কেন ছোট ছোট জামা পরবে, যে কি পোশাক পরবে সেটা বলে দেওয়া হচ্ছে, যে কেন ছেলেরা এই কাজটা করবে, ছেলেরা তাকাবে কেন, মানে মেয়েটা জামা পরতে পারবে না ছেলেরা তাকাবে বলে। খুব দুর্ভাগ্যের বিষয়। তুমি যার কথা বললে তিনিও তো এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন, যে এই প্রফেশনে বিভিন্ন রকমের ড্রেস পরা হয়, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা হয়, অ্যাক্টিং ক্যারিয়ার যেটাকে বলা হয়। তো সেইখানেও তো তিনি এটা দেখে অভ্যস্ত হয়েছেন, নিশ্চয়ই দেখেছেন। এবার একটা মেয়ে কি জামা পরবে, একটা মেয়ে কি কথা বলবে, একটা মেয়ে কিভাবে চালচলন করে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কই মেয়েরা তো পুরুষদেরকে নিয়ে বলছে না একটা পুরুষ কিভাবে রাস্তায় জামা কাপড় পরে বেরোবে। যে একটা পুরুষ হাফ প্যান্ট পরেও রাস্তায় বেরোতে পারে, খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরেও বেরোতে পারে। কই মেয়েরা তো এটা নিয়ে একবারও বলছে না, একবারও তর্জায় যাচ্ছে না, তর্কে যাচ্ছে না যে তুমি কেন স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় বেরোবে। শালীনতা শুধুমাত্র মেয়েদের সঙ্গে যায়, এই শব্দটা এইটা হয়ে গেছে। মানে এটা আমি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা আশা রাখি না। আমি আশা রাখছি তুমিও আশা রাখো না। আমি আশা রাখছি তুমি আজকে যে পোশাকটা পরে এসেছো, আমি আজকে যে পোশাকটা পরে এসেছি, কালকে হয়তো তুমি শাড়ি পরবে, আমি তোমার মতো কোনো একটা ওয়েস্টার্ন ড্রেস পরবো, কিন্তু তার মানে এটা নয় ওটা আমার ক্যারেক্টার। ওয়েস্টার্ন ড্রেসটাও আমি হ্যান্ডেল করতে পারছি বলেই আমি পরছি, ওটা আমার সঙ্গে স্যুট করছে বলেই পরছি। আমি শাড়িতেও স্যুট করতে পারি, ওয়েস্টার্ন ড্রেসেও স্যুট করতে পারি, তাই জন্য আমি পরছি। ওটা আমি ওয়েস্টার্ন ড্রেস পরছি মানে আমার তোমাকে ইঙ্গিত দেওয়ার বিষয় আছে যদি তুমি আসো আমাকে মলেস্ট করো, এটা নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং তুমি যাদের বক্তব্যের কথা বললে, আমি রাজনীতি ছেড়ে দিলাম, দল ছেড়ে দিলাম, তারা তো সমাজে অনেক বড়, সমাজেরও তো তারা বয়োজ্যেষ্ঠ মানুষ। এদেরকে কোথাও গিয়ে একটা এই মনোজিতের মতো ছেলেদেরকে প্রভোগ করা, আরো যে তোমার কোনো দোষ নেই, ও গেছিল বলে, মদন মিত্রের কথা ধরে যদি বলি যে ও 7টার সময় গেছিল তাই ওটা ওর দোষ, কিংবা যদি আমি চিরঞ্জিত চক্রবর্তীর কথা ধরে টেনে বলি ও একটু ছোট জামা পরেছে বলে ওর দোষ, তুমি এই ধরনের কথা বলেছো, জামা পরেছো বলে বা ওই সময় গেছো বলে তোমার সঙ্গে একটা খারাপ কিছু হয়ে যেতেই পারে। এটা তো কোথাও না কোথাও গিয়ে ভিকটিম শেমিং। কাকে কি বলছে সেটার থেকেও কাউকে কি প্রভোগ করছে এটা দূরের বিষয়। প্রভোগ কাকে করবে, একটা সমাজের একটা প্রভোগ করার থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মহিলাকে, একটা ভিকটিমকে শেমিং করা হচ্ছে। আমি এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দল বলে নয়, আমি যদি আজকে সিপিএম এরও হতাম, আমি কংগ্রেসের হতাম, বিজেপিরও হতাম, তবুও আমি দাঁড়িয়ে সেই দলের যদি কেউ এটা করতো আমি এই প্রতিবাদটাই করতাম। এটা অন্য কোনো কারণে নয়, ভিকটিম শেমিং বলে এই প্রতিবাদটা। একদম। তুমি যখন টিএমসিপিতে ছিলে, তুমি এই মনোজিৎকে তার কতটা ক্ষমতা বা তারকে কতটা কাছ থেকে দেখেছো? বিশ্বাস করো, আমি মনোজিৎ তো একটা লিগাল অ্যাক্টিভিটি বা লিগাল সেল বা লিগাল কারিকুলামের সঙ্গে যুক্ত। আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমি প্রেসিডেন্সি আর যাদবপুরে পড়াশোনা করেছি। আমার সিইউ সংক্রান্ত ধারণা আইডিয়া নেই বা রাজনীতি সংক্রান্ত ধারণা আইডিয়া ছিল না, এখন হয়তো কিছুটা হয়েছে। তবে মনোজিৎ মিশ্রকে আমি সত্যি কোনোদিন ডিরেক্ট কোনো কথোপকথনে ওর সঙ্গে যাইনি, আমি দেখেছি ওকে দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে ওকে দেখেছি, এবং যেহেতু প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন ছিল সেই সূত্রে আমি ওকে ওরই কলেজে, যেই কলেজে ওই ঘটনাটি ঘটিয়েছে সেই কলেজেই ওকে একবার দুবার দেখেছি। এর বাইরে আমি ওকে আলাদা করে খুব বেশি অন্তরঙ্গতায় চিনি না। খুব বেশি সঙ্গে ওঠা বসা ছিল এই মনোজিৎ মিশ্র?
দক্ষিণ কলকাতায় রাজনীতি করতো, সেই সূত্রে নিশ্চয়ই দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে ওকে দেখেছি। তার মানে দক্ষিণ কলকাতায় ওর একটা সেই সখ্যতা তৈরি ছিল বা সেই জায়গা তৈরি ছিল। আমি কাদের সঙ্গে, তো ওর তো আমি প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন লোকে দিচ্ছে, পাঠাচ্ছে। ওর কার সঙ্গে ছবি নেই? ওর তো আমাদের দলের সবার সঙ্গে ছবি রয়েছে, মানে উচ্চ নেতা থেকে মধ্য নেতা সবার সঙ্গে ওর ছবি আছে। তা আমি কি করে বলবো যে ওর কার সঙ্গে সম্পর্ক ছিল? আমার তো সেটা বলা সম্ভব নয়। বিধায়ক অশোক দেব, তার সঙ্গেও একটা সম্পর্ক ছিল বলে, এবং বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পারছি আমরা। এটা কি তুমি জানতে? এবং আমাদের কাছে আরো একজন ভিকটিম, তার বক্তব্যটা অনেকটা এইরকমই, যে সে সব জানতো, অশোক দেব নাকি সব জানতেন। আচ্ছা, তাহলে দেখো, ভিকটিম যদি এটা বলে থাকে সেটা তো অবশ্যই বিচার বিবেচনা করার বিষয়। আমি ব্যক্তিগতভাবে সত্যিই জানি না যে মনোজিতের কার সঙ্গে ওঠা বসা ছিল, কিন্তু একজন ভিকটিম যদি বলে তাহলে তো সেটা আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভিকটিমের কথা শুনে সেটা বিচার বিবেচনা করার সময়। মনোজিৎ জেঠু বলে ডাকতো অশোক দেবকে, বিধায়ক অশোক দেবকে। হ্যাঁ, বিধায়ক অশোক দেব মহাশয়কে তো বিভিন্ন যারা লিগ্যাল কারিকুলাম বলো বা লিগ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে তারা তো সবাই জেঠু বলেই ডাকে, কারণ তিনিও এই লিগ্যাল ব্যাপারটা বোধহয় দেখেন সম্ভবত। আমি জানি না, কারণ আমি লিগ্যাল কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নেই। তো আমার তাই জন্যই হয়তো সেই সূত্রে হয়তো জেঠু বলে ডাকতো, বা সেই সূত্রেই হয়তো ওদের এত। কিন্তু এই যে মনোজিতের এত গুণ, তার জেঠু কি জানতেন না? এটা আমার পক্ষে অস্বস্তিকর প্রশ্ন না? একদমই অস্বস্তিকর প্রশ্ন নয়, আমার পক্ষে সত্যি জানা সম্ভব নয় যে কে কার বিষয় কি জানতো না। তবে এটা তো আমি প্রশ্ন তুলেওছি, আজকেও তুলছি তোমাদের চ্যানেলে এসে। সত্যি কি কেউ জানতো না ওর বিষয়ে, যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তকে ভিডিও করে মার্কেটে ছড়িয়ে দিয়েছিল একটা সময়, তার ব্যাপারে কি কেউ জানতো না? এটা কি হতে পারে? ঠিক কথা। এই যে তাকে কলেজে পাস আউট হয়ে যাবার পর আবার তাকে নিয়োগ করা হলো, স্থায়ী পদ পাওয়া গেল না বলে তাকে অস্থায়ী হিসেবেই নিয়োগ করা হলো, এবং সে সিকিউরিটির দিকটা দেখভাল করবে। টাকাটা নমিনাল ছিল, যেটা আমরা জানতে পারছি, এবং তাকে ওখানে বসানোর একটাই কারণ ছিল যে আবার যেন তার কাছে ক্ষমতা থাকে, কারণ পাস আউট হয়ে গেলে তো তাকে কেউ মানবে না, কিন্তু এমন একটা পদ দেওয়া, একটা সামান্য টাকার বিনিময়ে যাতে তার ক্ষমতাটা থাকে। এবং লেখা থাকতো সেখানে অনেক রকম লং লিভ মনোজিৎ দা, এরকম অনেক কিছু লেখা থাকতো। মানে এটার উদ্দেশ্যটা কি ছিল? তাকে সামনে রেখে ক্ষমতা দিয়ে, মানে এই ধরনের ঘটনাগুলো, মানে তার মানে কি এটা মানতে হবে যে টিএমসিপি এইভাবেই বিভিন্ন জায়গাগুলোতে ক্ষমতাগুলো ধরে রাখে, বিভিন্ন জায়গাগুলোতে ফাংশন করে? টিএমসিপির কথা যেহেতু বলেছো, আমি টিএমসিপি হিসেবেই বলতে পারি যে মনোজিৎ মিশ্রর যে ঘটনা, বা ও যেভাবে একটা পদে ওখানে আবার নিযুক্ত হয়েছিল, মানে একটা কর্মচারী পদের কথা বলছি, এটা কি হওয়া যায়? আমারও এটা প্রশ্ন। মানে সেই দাদা দীর্ঘদিন ওই কলেজটা চালাবে বলে, কলেজটা দেখবে বলে সেই পদে নিযুক্ত হচ্ছে, এটা তো হওয়া সম্ভব নয় না। মানে আমি নিজে প্রেসিডেন্সি যাদবপুর থেকে পাস আউট হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই সংগঠনের দায়িত্বে নেই। আমি নিজে দলকে বলেছিলাম গিয়ে, এটা যাচাইও করতে পারে কেউ, যে আমি দলকে বলেছিলাম যে আমি পাস আউট হয়েছি, আমি আর ওই সংগঠনের দায়িত্ব এই মুহূর্তে ওখানে নেব না।